এলাম, তখন গুরপ্রীত আমার কাছে গেল, স্যার আই হ্যাড নো আদার ক্লাব, আমি এখন কি করব? স্কাউটের কাজ হচ্ছে কি বিভিন্ন জোন থেকে তাদের যে ভালো প্লেয়ার গুলোকে তুলে একটা জায়গায় নিয়ে, ও 20% হচ্ছে, এখনো যদি ওকে 60% ডেভেলপ করতে হয় তাহলে ওইখানে গিয়ে ফাইট করতে হবে। এবং নমস্কার, এমবিএফটি টক্সের দ্বিতীয় এপিসোডে সবাইকে স্বাগত। আমি প্রবুদ্ধ, আমার সাথে আছে ঋষভদা, এবং আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি এমন একজনকে, তিনি তনুময় স্যার। তনুময় স্যারকে অনেকেই চেনেন, বিশেষত যারা আমাদের আগের জেনারেশনের, যারা 80-90-এর দশকে চুটিয়ে ময়দান করেছেন, তারা সবাই তনুময় স্যারের খেলার গুণমুগ্ধ ভক্ত। আমাদের স্যারের খেলা দেখার সৌভাগ্য হয়নি, তবে এমবিএফটির যেটা শুরুর দিন থেকে মোটো যে আমরা মোহনবাগানের ইউথটাকে বরাবর কভার করার চেষ্টা করে এসেছি, সেই সূত্রেই আমরা আমাদের যাদের সঙ্গে আমরা কথা বলেছি সবার কাছে আমরা তনুময় স্যারের নাম শুনেছি, যে উনি যে কাজটা করছেন মোহনবাগানের ইউথদের নিয়ে। তো আজকে আমরা সেই সংক্রান্ত একটা পডকাস্ট করতে চলেছি, যেখানে আমরা তনুময় স্যারের প্লেইং ক্যারিয়ার নিয়ে তো কথা বলবোই, কেননা আমাদের কাছে একটা সৌভাগ্যের যে আমরা তনুময় স্যারের মতো এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি যিনি মোহনবাগানের শুধু খেলেননি, যিনি মোহনবাগানকে অধিনায়কত্ব করেছেন। হি হ্যাজ ওর দ্য ক্যাপ্টেন্স আর্মব্যান্ড ফর আওয়ার ক্লাব, যেটা আমাদের কাছে খুব গর্বের বিষয়, যেমন একটা স্টেজ আমরা তার সাথে শেয়ার করতে পারছি। স্যারকে শোতে ওয়েলকাম করবো, এবং আজকে আমরা স্যারের মুখ থেকে শুনবো স্যারের পাস্ট কেরিয়ারের কিছু কথা, এবং কিভাবে মোহনবাগানের ইউথ প্রজেক্ট চলছে এবং ভবিষ্যতের প্ল্যানস কি, এইসব ব্যাপারে আমাদের শোটা হবে। তনুময় স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং অনেক ধন্যবাদ রতন চক্রবর্তী স্যারকে, মোহনবাগান এসজির মিডিয়া ম্যানেজার, যিনি আমাদের এই সুযোগটা দিয়েছেন। ঋষভ দা, ওভার টু ইউ। একদমই প্রবুদ্ধ, যেরকম ভাবে তুই তন্ময় স্যারের ইন্ট্রোডাকশনটা দিলি, আমার মনে হয় আমার খুব কমই বলার আছে এই ব্যক্তিত্বের উপরে। যারা 80-90 দশকে মাঠ পড়েছেন তারা জানেন যে তন্ময় বসু একটা রিনাউন্ড নাম, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গোলকিপার্স ইন কলকাতা ময়দান, যারা দুটো দুই প্রধানে দাপিয়ে খেলে গেছে। প্রথমেই আমি আপনার কেরিয়ারের ব্যাপারে আসবো। তো দু দফায় মিলিয়ে অ্যারাউন্ড 7-8 বছর আপনি সবুজ মেরুন জার্সি পরে খেলেছেন, এবং তার মধ্যে 2 বছর 93-94 আপনি স্যার ক্যাপ্টেনও ছিলেন স্কোয়াডের। তো ওই টাইমটায় স্যার মানে কিরকম ছিল সেই পুরোনো দিনের মোহনবাগান, যারা আমরা দেখিনি, যারা নতুন জেনারেশন, তাদের জন্য যদি একটু বলেন, আপনার মেমোরি শেয়ার করেন। সত্যি কথা বলতে গেলে তখনকার মোহনবাগান এখনকার মোহনবাগান অনেক হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তখনকার কিন্তু এটা চলতো অ্যামেচার সেট আপে, কিন্তু এখন এটা চলে পুরোটাই প্রফেশনাল সেট আপে। অ্যামেচার সেট আপ মানে ধরো তখন স্পন্সর খুব কম ছিল, ক্লাব মেম্বারসদের টাকাতে ক্লাব চলতো। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছিল যে কিছু কিছু ইন্ডিভিজুয়াল যারা মেম্বার ছিল তাদের ডোনেশনের উপরে কিন্তু ক্লাব চলতো। হয়তো তুমি শুনে আসবে, তখন হয়তো টোটাল একটা টিমের বাজেট ছিল হয়তো 30 লাখ, 32 লাখ, 33 লাখ, 35 লাখ টাকা। হ্যাঁ, এখন আসবে এটা শুনলে। কিন্তু একটা জিনিস হচ্ছে, তখনকার প্লেয়ারদের যে সম্মান বলো, তখনকার প্লেয়ারদের যে প্রেম বলো, সেটা যদি তুমি কম্পেয়ার করো এখনকার প্লেয়ারদের মধ্যে, এখনকার প্লেয়ার এবং তখনকার প্লেয়ারদের যে আজকে পর্যন্ত সবাই যে নামটা জানে, এখনকার যে প্লেয়াররা রয়েছে, যেহেতু বাঙালি প্লেয়ারের সংখ্যা অনেক কম, সেই জন্য প্লেয়ারদের নামগুলো কিন্তু অনেকেরই মনে থাকে না। সেইটা একটা বিরাট সম্মান আমাদের। সেটা আমরা কোনো মন্ত্রীর ঘরে ঢুকলে আমাদের কোনোদিন পারমিশন নিতে হতো না, যে কোনো মন্ত্রীর ঘরে যদি ঢুকতাম আমরা দরজা ঠেলে ঢুকে যেতাম, এবং প্রতিটা লোক বাই ফেস চিনতো। একটা ম্যাচ হারলে আমরা কোনোদিন ধরো আমরা অফিস যেতে পারতাম না, এবং সুতরাং প্রতিটা জিনিস আমাদের মধ্যে আবেগটা ছিল। এবং সারাক্ষণ আমরা মোহনবাগান যখন খেলতাম, যে আমরা সবসময় ভাবতাম যে জেতার কথাটা, প্যাশনটা অনেক বেশি ছিল প্রফেশনাল অ্যাপ্রোচ। একদম এই ব্যাপারটা হচ্ছে যে ধরো আমি যখন ক্যাপ্টেনশিপ করেছি 1994, সে বছর সত্যি কথা বলতে গেলে 1994টা আমার গ্লোরিয়াস ইয়ার। সমস্ত ট্রফিগুলো সেই সময় আমরা পেয়েছি, এবং সত্যি কথা বলতে গেলে যে টিম আমি পেয়েছিলাম সেই সময়, সেই টিমটা স্বপ্নের টিম। যদি তুমি টোটাল টিমটাকে দেখো, হ্যাঁ, সেই বয়সে তখন অব্দি সুব্রত ভট্টাচার্য কিন্তু
তখন কোচিং এ এসছে, কিন্তু আমি যখন প্রথম খেলা স্টার্ট করি 85-এ, তখন কিন্তু তখন কিন্তু আমার সাথে বাবলুদা ছিল, বিদেশ বোস ঠিকই, ছিল, মানস বিদেশ বসু ভট্টাচার্য ছিলেন, ছিল। হ্যাঁ হ্যাঁ, মানস হ্যাঁ, ভট্টাচার্য ছিল, বিদেশ মানুষ কল্টন জুটি দত্ত, একদম। হ্যাঁ কল্টন দত্ত ছিল। সুতরাং এই প্লেয়ার গুলো কিন্তু আমাদের চেয়ে অনেক সিনিয়র, কিন্তু আমাদের সময়ও আমরা তাদের সান্নিধ্য পেয়েছিলাম, এবং সেটা থেকেই আমরা একদম বুঝেছিলাম যে যে ফুটবলের উপর যে কি ধ্যান সারাক্ষণ, সেটা কিন্তু আমরা তাদের কাছ থেকে শিখেছিলাম। একদম। আচ্ছা, আমরা আপনার থেকে তো আপনার কেরিয়ারের ব্যাপারে শুনলামই স্যার, আপনি যেটা বললেন, এবং আমরা অনেক কিছু জানতে পারলাম, কারণ টু বি ভেরি অনেস্ট, সেই সময় আপনি যে সময় খেলছেন ছুটি, আপনি যে সময় অধিনায়কত্ব করেছেন, তখন আমি জন্মাইনি, এবং ঋষভ দা তখন হয়তো আর্লি ডেজ। তো আমাদের ধন্যবাদ। সেটাই। এবারে যদি আমরা পরবর্তী প্রশ্নে আসি, আপনি তো শুধুমাত্র খেলোয়াড় হিসেবে আপনার কীর্তির কথা সবাই জানে, বাট আমরা আপনার সম্পর্কে যখন পড়ছিলাম, বিশেষত ঋষভ দা যখন রিসার্চ করছিল, তখন আমরা কিছু তথ্য দেখতে পাই, যেমন খেলার পর কোচিং কেরিয়ারে আপনার হাত ধরে অনেক গোলকিপার এবং অনেক নতুন ফুটবলার উঠে এসেছেন, এবং সবচেয়ে যে নামটা হাইলাইট করা যায় সেটা বোধহয় গুরপ্রীত সিং সান্ধু, যিনি এই মুহূর্তে ইন্ডিয়ার কিছুদিন আগে অব্দি নাম্বার 1 গোলকিপার ছিলেন। এই মুহূর্তে আমাদের জন্য খুব গর্বের বিষয় যে বিশাল কাই তাকে কোথাও গিয়ে ওভারটেক করেছেন, বাট গুরপ্রীত আমাদের দেশের জন্য যা করেছেন সেটার কোনো রকম ভাবেই কোয়েশ্চেন করা যায় না। এবং তিনি বলেছিলেন, তার একটা কোট আছে, আমরা ইন্টারভিউটা দেখছিলাম, তিনি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন সম্ভবত, সেখানে তিনি বলেছিলেন যে আই কান্ট থ্যাঙ্ক তন্ময় স্যার ইনাফ। আবার বাংলার জেলা ফুটবলেও একসময় আমরা দেখেছি আপনার হাত ধরে অনেক কচি কাঁচা ফুটবলাররা উঠে এসেছে, যারা ভবিষ্যতে অনেক ক্লাবে দাপিয়ে খেলেছে। এই দীর্ঘ জার্নিটা পেরিয়ে মোহনবাগান ইউথ সেটআপে আপনার কিভাবে আগমন হলো, আপনি যদি একটু বলেন। সত্যি কথা যদি তুমি বলো, আমি ফুটবল ছাড়ার পরে 2006-এ আমি ফার্স্ট সি লাইসেন্স করে তারপরে আমি 6 মাসের মধ্যে বি লাইসেন্স করেছি। করবার পরে আমি গোলকিপারদের, আই এম দ্য ফার্স্ট পার্সন ফ্রম ইন্ডিয়া যে গোলকিপারদের লেভেল 1 করেছিলাম, যেটা এআইএফএফ আমাকে পাঠিয়েছিল ইরানে। এআইএফএফ তার কষ্টে আমাকে পাঠিয়েছিল, কারণ আই ওয়াজ দ্য অনলি পার্সন এট দ্যাট টাইম যে গোলকিপার বি লাইসেন্স করেছিল। সত্যি কথা বলতে গেলে তখন এআইএফএফ তখন আমাকে চুজ করে ওই এই গোলকিপার কোচেস ফার্স্ট লাইসেন্স, এএফসি লাইসেন্স শুরু হয় ইরানে 2006-7। ঠিক আছে, সেই সময় ফার্স্ট এএফসি লাইসেন্স হয় ইরানে, সেটাতে অ্যাটেন্ড করেছিলাম। তার পরবর্তী সময় ধরো আমি এ লাইসেন্স করেছি, লেভেল 2 লেভেল 3 সমস্ত গুলো পরপর করা হয়ে গেছে। এবং ওই ইরান থেকে ফিরে এসে আমি ন্যাশনাল টিম জয়েন করেছিলাম, যেখানে আমি ধরো আন্ডার 14, starting from under 14, under 16, under 19, under 23, অলিম্পিক টিম, এশিয়ান গেমস টিম, এই সমস্ত জায়গাটাতে আমি গোলকিপারদের সমস্ত দেখেছি। তুমি যদি দেখতে থাকো, গোলকিপার যারা আছে, লক্ষ্মীকান্ত কাটিমানি, গুরপ্রীত সিং, এই লটটা কিন্তু তখন এরা কিন্তু তখন টোটালটাই আমার হাতে 3 বছর 4 বছর থাকার পরে কিন্তু ওরা যখন পৈলান অ্যারোস, ইন্ডিয়ান অ্যারোস তৈরি হলো, এবং ইন্ডিয়ান অ্যারোস থেকে পৈলান অ্যারোস হলো, এবং পৈলান অ্যারোস যখন উঠে গেল, মানে জাস্ট ফর সাম অর আদার রিজনস, তখন কিন্তু এই প্লেয়ার গুলো বেরিয়ে গেল। তখনই কিন্তু সেই প্রায় ধরে রাখো 2006 থেকে 2011 অব্দি দে ওয়ার আন্ডার মাই গাইডেন্স। কারণ এই যে 5 বছরে, এবং তুমি যদি দেখো যে গুরপ্রীত সিং সান্ধু একটা টাইমে এসেছিল, আমি তখন আন্ডার 19 তোমার আরবিল থেকে, ইরাক থেকে আরবিল থেকে খেলে ফিরেছি। সেই সময় গুরপ্রীত ও গেছিল গোলকিপার, কিন্তু সেই সময় গোলকিপারকে আমি ওকে খেলাতে পারিনি, আমি খেলিয়েছিলাম জয়ন্ত পাল বলে একটা গোলকিপার ছিল, তোমরা জানো ইস্টার্ন রেলে এখন আছে। হ্যাঁ, 1 বছর 2 বছর ইস্ট বেঙ্গলে ছিল পরবর্তী সময়। ঠিক ইস্ট বেঙ্গলে ছিলেন জয়ন্ত পাল। হ্যাঁ, এবারে সে তাকে আমি ফার্স্ট গোলকিপার খেলিয়েছিলাম। তখন গুরপ্রীত ওয়াজ নট রেডি, বিকজ অফ ওকে যদি আমার মানে এখনো আমার মনে আছে, যখন ও প্রথম এসেছিল তখন কলিন টোল কোচ, এবং আমি ফার্স্ট তখন গেছি ফাইনাল সিলেকশনের পরে। তখন গুরপ্রীত আমার কাছে গেল, স্যার আই হ্যাভ নো আদার ক্লাব, আমি এখন কি করব। তখন আমি বাবু চক্রবর্তীকে ফোন করলাম যে বাবুদা, ও বলছি তনুমাদা গোলকিপার, দেখো এখনই পারবে না, 1 বছর 2 বছরে কিন্তু ও তৈরি হয়ে যাবে, অনেকটা তৈরি হয়ে গেছে। বলে ঠিক আছে দাও। সেই গুরপ্রীতের কিন্তু উত্থান ইস্ট বেঙ্গল থেকে, এবং অত্যন্ত একটা ম্যাচ অত্যন্ত বাজে খেলেছিল। বাজে খেলার পরে ওর বাবা মা, ওর একটা অ্যাডভান্টেজ ছিল,
হি ওয়াজ ফ্রম এ ভেরি ওয়েল এস্টাবলিশ ফ্যামিলি। বাবা মা দুজনেই পুলিশ অফিসার, হ্যাঁ, দুজনেই আইসি র্যাঙ্কে ছিল, ইন্সপেক্টর র্যাঙ্কে ছিল সেই সময়। তখন সেই থেকে কিন্তু ওর উত্থান, এবং সেখানে পরবর্তী সময় ওইখান থেকে যখন আমি অ্যারোস ছাড়লাম, আমি 2 বছর তারপরে আমি এটিকেতে জয়েন করেছিলাম। এটিকেতে তখন আমি তোমার ওই রিজার্ভ টিম এবং আন্ডার 19, ফার্স্টে আমি আন্ডার 13, 15 দেখতাম, তারপরের বছরই আমি আন্ডার 17, 19-এ চলে গেলাম। এবং সেখান থেকে যদি তুমি দেখতো আমার হাতেও তৈরি হচ্ছে আর্টস আনোয়ার, ও গুরপ্রীতের মতো ছিল। তুমি যদি দেখো আর্টস আনোয়ার, এবং তুমি যদি জিজ্ঞেসও করো, ইউজ লাইক গুরপ্রীত, ইউপি থেকে এসেছিল। বাট একটা ব্যাপার ছিল, উইদিন 3 months ও প্রচন্ড ভাবে ডেভেলপ করে গেল। ওকে আমি ফার্স্ট গোলকিপার ধরিনি, কিন্তু আমার যে ফার্স্ট গোলকিপার ছিল, আই কান্ট রিমেম্বার দ্য নেম এট দ্যাট টাইম, এত বাজে প্র্যাকটিস করতে আরম্ভ করলো, ওকে আমি খেলাতে আরম্ভ করলাম। এবং হি ওয়াজ এক্সিলেন্ট, সত্যি কথা বলে, আন্ডার 19। এবং সেই সময় কোচের পছন্দ হয়ে গেল আমার। হাবাসের যে অ্যাসিস্ট্যান্ট ছিল, কি নাম বলো তো? হাবাসের অ্যাসিস্ট্যান্ট ছিল নাম ম্যানুয়েল কাসালেঙ্কা। সে ম্যাচটা দেখে ওকে পছন্দ করতো। হ্যাঁ, ও তখন ওকে বললো যে ওকে আমার সিনিয়র টিমে দিয়ে দাও। না, ওখন সেইখান থেকে প্রমোট করে গেল অ্যাকচুয়ালি, বুঝেছো তো? ও কিন্তু আমার আন্ডার 19-এ ছিল বেসিক্যালি, ওইখান থেকে ওকে সিনিয়র টিমে তুলে নেওয়া হলো। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার তখন অ্যাজ গোলকিপার কোচ আমাদের কাজ হচ্ছে, আমি তলা থেকে তাকে উপরে তুলে নিয়ে যাওয়াটা আমার কাজ। সেটাই যাতে সেটাই ইউথের সেটআপটা হওয়া উচিত, ভিশনটা সেটাই থাকা উচিত, ইউথ ডেভেলপমেন্টের সিস্টেমটাই তাই। দুটো তিনটে যাবে। তোমার রাজদীপ পাল, তুমি জানো, এই মুহূর্তে হি ইজ দ্য হাইয়েস্ট স্কোরার। একদম একদম নাম্বার 2 ইন দ্য অল ইন্ডিয়া লেভেল এই মুহূর্তে রয়েছে রাজদীপ পাল। অল ইন্ডিয়া লেভেলটাতে আমরা গিয়ে দেখলাম যে আমাদের আর ওদের মধ্যে একটা বড় ডিফারেন্স রয়েছে। এটা গতবারেও দেখেছি, এবারেও দেখেছি। কারণ ওদের কি হচ্ছে, ধরো বেঙ্গালুরু এফসি, ধরো মিনার্ভা, ধরো পাঞ্জাব এফসি, এরা কি হয়েছে, 3 বছর 4 বছর ধরে একটা রেসিডেন্সিয়াল ক্যাম্প রেখে দিয়েছে, প্লেয়ারদের রেখে দিয়েছে তাদের একদম রেসিডেন্সিয়াল। এবং সেই জায়গাটাতে কি হয়েছে, ওরা কিন্তু গত বছর রেজাল্ট পায়নি। আফটার 3 ইয়ার্স ওরা কিন্তু 4th ইয়ারে গিয়ে ওরা রেজাল্ট পেয়েছে। তুমি যদি মিনার্ভা টিমটা দেখো, তুমি যদি পাঞ্জাব এফসি টিম দেখো, তাদের সবটাই মণিপুরের ছেলে, 9খানা 10খানা মণিপুরের ছেলে নিয়ে ওরা খেলছে। ওদের নিজস্ব কিন্তু কোনো প্লেয়ার নেই। আমি টোটালটাই দেখেছি, সবই মণিপুর এবং নর্থ ইস্ট। সত্যি কথা বলতে গেলে মিজোরাম, মণিপুর, ওই জোনটার ছেলে সব রয়েছে। পাঞ্জাব এফসিও তাই। আমার এটাই প্রশ্ন আছে তরুণাই বাবু, যে পয়েন্ট আপনারা বললেন যে এই রিভাইভটা করতে চাইছেন, তো মানে বিগত কিছু বছর ধরেই আমরা এটা রেজাল্ট দেখেছি যে মোহনবাগানের ইউথ লিগের মানে ইউথ স্কোয়াডের অ্যাক্রস অল দা মানে লেভেল, যেমন আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, মানে এরা কনসিস্টেন্টলি সাকসেস পেয়েছে। বিল্ডিং প্রসেস যেটা, সেটা হয়েছে। আর আপনি এটা মানে একদম একটা ছোটদের গ্রুপটাকে আন্ডার 13, আন্ডার 15 সেট আপটা খুব ভালোভাবে লিড করেছেন। তো মানে এই সাফল্যের রহস্যটা যদি আপনি আলোকপাত করেন, মানে এই গ্রাইন্ডিং প্রসেস যেটা, এইটা নিয়ে আপনি যদি ডিটেলে বলেন। যদি ভাবো, আমরা কিন্তু কোনো সময় ওপেন ট্রায়াল করিনি। তুমি যদি আমার আন্ডার 13 যে ব্যাচটা ছিল, আন্ডার 13 যে ব্যাচটা যেটা এবার রেজাল্ট করেছে আমাদের জোনালে, সেই ব্যাচটা কিন্তু আমরা আমাদের ডিস্ট্রিক্টে একটা গ্রাসরুট ছিল, কোচিং ক্যাম্প ছিল। সেইখান থেকে আমরা কিন্তু 15টা প্লেয়ারকে আমরা সিলেক্ট করেছিলাম, সেটা দেখেছিলাম। এবং তার সাথে আমরা তারা অলরেডি রেডি হয়ে গেছিল খেলবার জন্য, কিন্তু তারপরে তার সাথে আমরা আরো 15টা প্লেয়ার বিভিন্ন জায়গা থেকে ভালো প্লেয়ার অ্যাড করেছিলাম। লাস্ট ইয়ারে আমরা একটুর জন্য রেজাল্ট পাইনি, কিন্তু সেই প্লেয়ার গুলো যে 1 বছর থাকার পরে তারা অনেক ম্যাচিওর হয়ে গেছে, রেজাল্টটা এসছে আমাদের পরবর্তী সময় রেজাল্টটা আমাদের এসছে। এবং তুমি যদি 15 দেখো, 15 কিন্তু এবছর একদম ফ্রেশ ব্যাচ। কারণ আমার 15-10টা যে ফার্স্ট টিমের প্লেয়ার তারা 17-এ চলে গেছে অলরেডি, তারা চলে গেছে। সেগুলোকে বাদ দিয়ে আমার এই টিমটা করতে হয়েছে। সুতরাং আমি মনে করি জোনাল রাউন্ডে যে রেজাল্ট আমরা করেছি যথেষ্ট ভালো রেজাল্ট। এরপরে হয়তো আরো ভালো রেজাল্ট হওয়া উচিত ছিল,
অল ইন্ডিয়া লেভেলে সেই জায়গাটাতে আমরা পারিনি। কারণ হচ্ছে এই সমস্যাগুলো আমাদের আছে, যেটা অলরেডি আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, এবং আশা করি এবছর সেই প্রবলেমটাকে শর্ট আউট হয়ে যাবে। কারণ বাইরের ছেলেদের আমরা এবছরও খুঁজছি, বাইরে থেকে ছেলে, সেটা নিয়ে কথা বলছি। এবং সত্যি কথা বলতে ম্যানেজমেন্টও সেটা নিয়ে ভাবছি যে আমরা কিভাবে এইখান থেকে আরো বেটার রেজাল্ট করতে পারি। ইউথ ডেভেলপমেন্টে যদি আমরা জোর না দিই, আমরা কিন্তু সাপ্লাই লাইন বন্ধ হয়ে যাবে আমাদের। সেই জায়গাটাতে আমাদের নজর দিতেই হবে, এবং আমার ম্যানেজমেন্ট এ ব্যাপারে সবসময় দে আর ওয়েল অ্যাওয়্যার অফ দ্যাট, এবং এবছর থেকে তারা দে আর ট্রাইং দেয়ার বেস্ট টু গেট দ্য বেস্ট প্লেয়ার্স ফ্রম আওয়ার স্টেট। সত্যি কথা। একদম। আপনার কাছে আমার একটা ফলো প্রশ্ন থাকবে এটা নিয়ে, আমি তারপর আর একটা প্রশ্নে আসবো। আপনি যে সেটআপটার কথা বলছেন, আমরা দেখেছি আমাদের মোহনবাগানের অতীতে ছিল মোহনবাগান সেল ফুটবল একাডেমি, যেখান থেকে আমরা প্রচুর ট্যালেন্ট প্রডিউস করেছি। বাট বেশ কিছু বছর ধরে মোহনবাগানের ডেডিকেটেড কোনো একাডেমি নেই, এবং আমরা বাঁশবেড়িয়া থেকে যতটুকু শুনেছি যে দুখানা গ্রাউন্ড নিয়ে মোহনবাগানের ওখানে কাজ চলে একটা টাইম পর্যন্ত, এবং সেখানে খুব ভালো কাজ হয়। এবং আপনি যদি পারমিশন দেন, আমাদের ইচ্ছা আছে এই সিজনে গিয়ে ওখানে একটু কভার করেন। অলওয়েজ। হ্যাঁ, তো আপনি কি দেখছেন যে খুব তাড়াতাড়ি মোহনবাগানে একটা ইউথ একাডেমি আসছে? কারণ এটা তো আস্তে আস্তে সময়ের দাবি হয়ে যাচ্ছে। 12 তারিখ মানে রেসিডেন্সিয়াল একাডেমি কি মোহনবাগানের আমরা দেখতে পারি খুব তাড়াতাড়ি? দেখো, একটা জিনিসকে তৈরি করতে গেলে সব সময় এর পেছনে যে ফান্ডিং এর ব্যাপারটা রয়েছে, সে ফান্ডিংটা একটা বড় ফ্যাক্টর। এবং নিশ্চয়ই আমার মনে হয় হয়তো আস্তে 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 সব ক্লাবকেই, শুধু মোহনবাগান বলে নয়, আলটিমেটলি যদি ইউথ ডেভেলপমেন্টের ওপর নজর দিতে হয়, যেখানেই হোক, দে উইল হ্যাভ টু হ্যাভ এ রেসিডেন্সিয়াল একাডেমি। আদারওয়াইজ রেসিডেন্সিয়াল তুমি যদি ছেলেদের, আমাদের বাঙালি ছেলেরা কি হয়েছে, আধা ছেলে খেতে পায় না। ধরো আমরা এখানে একটা খাবার দিচ্ছি, কিন্তু বাড়িতে গিয়ে তো তারা খেতে পাচ্ছে না। এইবার আমরা ধরো লোডটা বাড়াচ্ছি, লোডটা বাড়াবার পরে কি হচ্ছে, তাদের যে ফুডটা, সেই ফুডটা তারা বাড়িতে গিয়ে ধরো পাচ্ছে না। তারা পান্তা ভাত খেয়ে আসছে, বা কোনো রকমে একটা খাবার রাত্রিরে পাচ্ছে না। মা বাড়িতে কাজ করে, কেউ জমিতে কাজ করে, এই সব ছেলে নিয়েই তো আমাদের খেলতে হয়। প্রশ্ন থাকবে একটা, সেটা হচ্ছে আমরা ইন্ডিয়ান মানে ন্যাশনাল লেভেলে হয়তো আন্ডার-13 বা আন্ডার-15 খুব নজর কাটতে পারিনি, বাট জোনাল লেভেলে যেটা ওয়েস্ট বেঙ্গল, সেখানে কিন্তু মোহনবাগানের আন্ডার-13 এবং আন্ডার-15 টিম কোয়াইট ডিজার্ভিংলি এই মরশুমের বেস্ট টিম। এবং আমরা আপনার ইন্টারভিউ শুনেছিলাম অন্য একটি চ্যানেলে, সেখানে আপনি একটা কথা বলেছিলেন যে আপনার ছেলেদের কাছে এইটাই মেসেজ থাকে যে প্লে গুড ফুটবল, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট রেজাল্ট। আপনি কি মনে করেন আপনার এই মন্ত্রটাতেই এই সাফল্যটা এসেছে এই সিজনে? একদম। ছোট ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি ফিফার এটাও দেখো, ওখানে তুমি আন্ডার-15 লেভেল অবধি রেজাল্ট ইজ নট ইম্পর্টেন্ট। সুতরাং সেখানে ডেভেলপমেন্টটা হচ্ছে মাচ মোর ইম্পর্টেন্ট। তুমি 17 থেকে এবং যখনই তুমি ডেভেলপমেন্ট হবে, অটোমেটিক 17-এ গিয়ে রেজাল্ট অটোমেটিক তারা পাবে, এটা তো হতেই হবে। নইলে তো আলটিমেটলি যে তলার লেভেল থেকে যে কোচিংটা হচ্ছে বা তাদের বেসটাকে তৈরি করে যাচ্ছে, আমাদের যে আর একটা সমস্যা হচ্ছে 13-15-তে গিয়ে, সত্যি কথা বলতে গেলে আমরা ফিল করছি, ধরো যে একাডেমি গুলো আছে বিভিন্ন জায়গাতে, তাদের বেসিক জিনিসগুলোকে কিন্তু আমরা ল্যাক করছি। ধরো পাসিং, রিসিভিং, এই জায়গাটা তো 13-15 এসে আমাদের শেখানোর সময় নেই। এটা তো ধরো 8, 9, 10, 11-তে গিয়ে শেখাবে, 5, 6, 7-এ হবে একদম। হ্যাঁ, বাচ্চারা এই জিনিসটাকে তৈরি হবে। কিন্তু আমাদের যারা একাডেমি, যে বিভিন্ন একাডেমি বা বিভিন্ন জায়গা থেকে যে ছেলেরা আসছে, তাদের বেসিক জিনিসটা তারা ল্যাক করছে। তাদের রিসিভিং নেই, তাদের টার্নিংটা বোঝে না, তাদের এইটা যদি আমাদের বুঝিয়ে তাদের প্র্যাকটিস করাতে হয়, তার আলটিমেটলি কি হচ্ছে, আমাদের প্রচুর সময় নষ্ট হচ্ছে, কিন্তু আলটিমেটলি যে জায়গাটাতে আমরা যেতে চাইছি সেই জায়গাটা যেতে পারছি। এটা একটা সমস্যা। প্রগ্রেসটা স্লো হচ্ছে, প্রগ্রেসটা অনেক স্লো হয়ে যাচ্ছে। যেটা আমি জার্মানিতে দেখেছি, ধরো আমি জার্মানিতে গিয়ে যখন আমি ছিলাম প্রায়, ওখানে দেখেছি যে বাচ্চাদের 3 বছর 4 বছর থেকে পর গার্জেনরা দাঁড়িয়ে আছে, বাচ্চারা খেলে যাচ্ছে। খেলতে আলটিমেটলি তাদের কোনো রকম রেস্ট্রিকশন নেই, কোনো রকম কিছু নেই, তারা শুধু খেলে যাচ্ছে। খেলতে অটোমেটিক্যালি তাদের পাসিং, তাদের রিসিভিং, অটোমেটিক্যালি এই জিনিসগুলো তৈরি হয়ে যায়। তাদের সেন্সটা মাথার উপর তৈরি হয়ে যায়, এই বলটা যদি এখান থেকে আসে আমি ধরে কোনখানে পাস করবো, সেটা তাদের মধ্যে অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়।
কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, ওইগুলোকে ওদের বোঝাতে হচ্ছে। তুমি একটা 15 বছর ছেলেকে যদি বোঝাতে হয় যে বলটা যেদিক থেকে আসছে, তুমি যদি হাফ টার্নে থাকো তুমি বলটা পাস করতে হবে, তুমি যদি ব্যাক পেসে থাকো তোমাকে আবার পেছনেই পাস করতে হবে। এই জিনিসটা যদি এখন বোঝাতে হয়, সেই জিনিসটা তাদের মাথার মধ্যে ঢোকাতে গিয়ে আমাদের যান বেরিয়ে যাচ্ছে। সেই জায়গাগুলোতে আমরা অনেকগুলো সমস্যা আছে, সেটা আমাদের যদি 8-9 থেকে যে অন্যগুলো কোচ গুলো এডুকেটেড হতে হবে, যেখানে যে একাডেমি গুলো আছে তাদেরও সেখানে এডুকেটেড কোচ আসতে হবে, যারা এই জিনিসগুলোকে ওদের তৈরি করে দেবে, যাতে পরবর্তী সময় তারা যখন বড় জায়গাতে যাবে এইগুলো নিয়ে যাতে কোচেদের নাড়াঘাটা না করতে। একদম একদম। আমরা কি ভবিষ্যতে দেখতে পারি মোহনবাগান এরকম 5, 6, 7, 8, 9 বছর বয়সের ছেলেদের নিয়ে কাজ করছে? এটা কি আন্ডার 5, আন্ডার 7, আন্ডার 9 সেটআপটা আস্তে 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 প্রতিটা জিনিস ধরো স্টার্ট করেছে, আস্তে আস্তে ইট উইল টেক টাইম। আমার মনে হয় আরো 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 6 বছর 7 বছর পরে এই জায়গাটাতে আসতে হবে, এবং আসতেই হবে, এটা না আসলে হবে। আমাদের যে আজকে 127 আছে, সেখান থেকে যদি আমাদের 100-এর ভেতরে ঢুকতে হয়, এগুলো করতেই হবে, এগুলো কোনো এছাড়া রাস্তা নেই। এবং সবসময় সব জায়গায় ইউথ ডেভেলপমেন্টই রাস্তা। ইউথ হচ্ছে বেস, ফুটবলের বেস হচ্ছে ইউথ। সেই ইউথকেই যদি আমরা নেগলেক্ট করে যাই, তাহলে আলটিমেটলি কোনো লাভ হয় না। ঠিক ঠিক। তরুণ বাবু, ময়দানে একটা খুব মানে প্রচলিত মানে কানাকানি হয় যে বড় ক্লাবরা সবসময় ট্যালেন্ট কেনে, ট্যালেন্ট বানায় না। কিন্তু মানে আমরা এমবিএফটি থেকে দেখেছি যে প্রফেশনাল ওয়েতে মোহনবাগান কিরকম ভাবে ইউথ সেটআপটা তৈরি করে। আপনাদের সেটআপটাই যদি আমি ধরি এই মুহূর্তে, আমি মানে আপনার কি মনে হয় যে এই যে মানে একটা ট্যাবু আছে যে বড় ক্লাব সবসময় ট্যালেন্ট কেনে, তো আজকের এই একাডেমিতে সাহিল, অনিশ, অনিকেত বা কালকে রাজদীপ, এরা কি এই ট্যাবুটা ভাঙতে পারবে? মানে কোথাও কি মোহনবাগান স্কোয়াডে এই মানে প্লেয়ার গুলো গিয়ে নেক্সট ফিউচারে 3, 4, 5 বছর পর আমরা দেখতে পারি? সত্যি কথা যদি বলতে হয়, আমরা তো সবসময় এটা আশা করি, কিন্তু ইট ডিপেন্ডস অন দ্য এনভায়রনমেন্ট ইন হিজ হাউস। কারণ তার বাবা মা, আমাদের কি হচ্ছে বলতো, আমাদের প্লেয়ারদের যে সমস্যাটা আমি ফিল করছি, ধরো একটা প্লেয়ার, সেই প্লেয়ারকে আমরা মনে করছি যে হ্যাঁ এই প্লেয়ারটা যেতে পারে, এবং তার উপরে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি। দেবার পরে কি হচ্ছে, তার বাবা মা ভাবছে বা আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, আমার এই এজেন্ট থাকবে, আমার এই এজেন্ট থাকবে, এ আমাকে এত টাকা দেবে। প্রথমেই কি হচ্ছে, সুতরাং ওরা ফোকাসটা কিন্তু খেলা থেকে বেরিয়ে চলে যাচ্ছে। যখনই ফোকাস চলে যাবে, একটা প্লেয়ার ইউথ ডেভেলপমেন্ট হচ্ছে সিঁড়ি, এটাকে যদি তুমি একটা একটা করে উঠতে হয়, তোমার ইট ইজ যত উপরে উঠবে ইট ইজ গেটিং টাফার এন্ড টাফার, তত টাফ হয়ে যাবে। সেই সিঁড়িটাকে উঠার জায়গাটা কিন্তু আমরা মনে রাখি না। আমি অনেক ভালো খেলছি, হ্যাঁ আমার প্রচুর ক্লাব এসে গেছে, সুতরাং আমি যা হোক খেললেই হবে, এবং দ্যাট ইজ দ্য মোটিভ অফ দ্য বেঙ্গলি প্লেয়ার, দ্যাট ইজ। এবং ডিফারেন্স সেটা থেকে তোমার ভিন রাজ্যের প্লেয়ার এবং বাঙালি প্লেয়ারদের মধ্যে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বেসিক্যালি। এই জায়গাটাতে যদি তারা লক্ষ্যে স্থির থাকতে পারে, শিওরলি দে উইল প্লে। লক্ষ্যে স্থির থাকাটাই একদম মেইন জিনিস হচ্ছে। অ্যাবসলিউটলি ঠিক। এবং আপনি যে এটা বললেন, মানে এটাই আমরা আশ্বস্ত হচ্ছি যে ইন ফিউচার আমরা একটা মানে গুড অ্যামাউন্ট অফ প্লেয়ার দেখতে পাবো একাডেমি থেকে। সিস্টেমেটিক ওয়েতে আসলে প্লেয়ার আসবেই, না প্লেয়ার আসার কিছু নেই, সবসময় আসবে। বাঙালিতে প্রচুর ট্যালেন্ট আছে, বাংলাদেশ ট্যালেন্ট নেই এটা তো আমি বলবো না, প্রচুর ট্যালেন্ট আছে, প্রচুর গ্রামে রয়েছে, সেই গ্রাম থেকে সেইগুলোকে বার করে আনতে হবে, কারণ ওরা সুযোগ সুবিধা নেই। সেই জায়গাটাতে আস্তে আস্তে আমরা নজর দিচ্ছি যে কোনায় কোনায় গিয়ে কোন কোন প্লেয়ার আছে মেন জায়গাগুলোতে, সেই জায়গাগুলো থেকে প্লেয়ার বার করে না, সেই স্কাউটিংটা আমরা চেষ্টা করি। একদমই। এবং আমার মানে আপনি আমার পরের প্রশ্নটা আমার মুখ থেকে ছিনিয়ে নিলেন, যেটা ছিল যে ইউথ ফুটবলের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হয় হচ্ছে স্কাউটিং, যেটা আমরা মানে সচরাচর দেখে আসি যে মানে মানে ভারতবর্ষ তথা বিশ্বেই একটা স্কাউটিং এর ইলাবোরেট প্রসেস চলে, যে এই অমুক জায়গা থেকে প্লেয়ার খুঁজবো, তাকে নেওয়া, এবং সেটা মানে প্লেয়ার ট্রায়াল প্রসেস থেকে বা খোঁজার প্রসেস থেকে ফাইনাল হওয়া অবধি। এই জিনিসটা আমাদের মোহনবাগানে এখন আপনার আন্ডারে কিভাবে হচ্ছে, এইটা যদি একটু মানে দর্শকদের জন্য বলেন। ব্যাপারটা হচ্ছে এটা যদি সিস্টেমেটিক ওয়েতে যেতে হয়, বিভিন্ন ডিস্ট্রিক্ট গুলোতে আমাদের স্কাউট, যারা একটা স্কাউটিং করে তাদের অ্যাপয়েন্ট করতে হবে, এবং তাদের যে টিম থেকে ভালো প্লেয়ার গুলোকে, কারণ দেখো আমাদের পক্ষে
আজকে জঙ্গলমহল, কালকে শিলিগুড়ি, পরশু সুন্দরবন, তারপরে ইয়েতে সব কোনায় কোনায় গিয়ে প্লেয়ার খোঁজা তো সম্ভব নয়, সবসময় সম্ভব নয় কোনটা করবো। সুতরাং স্কাউটের কাজ হচ্ছে কি বিভিন্ন জোন থেকে তাদের যে ভালো প্লেয়ার গুলোকে তুলে একটা জায়গায় নিয়ে আসা। তখন কোচের কাজ হচ্ছে সেইগুলো থেকে বেস্ট প্লেয়ার গুলোকে, সেটা আগামী দিনে আসতেই হবে। আমার মনে হয় যে আগামী দিনে এটা আসবেই। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ সাপোর্টিভ, এবং যে কথাগুলো আমরা বলি সবসময় সেগুলো শুনে, এবং আগামী দিনেও আমার মনে হয় যে অ্যাকচুয়ালি মোহনবাগান ম্যানেজমেন্ট যেভাবে এগিয়ে আসছে আগামী দিনে আমার মনে হয় যে যত আমরা রেজাল্ট বার করতে পারবো ম্যানেজমেন্ট তত সাপোর্টিভ হবে। সুতরাং আমাদের কাজটা হচ্ছে এদের মধ্যে দিয়ে রেজাল্ট বার করা, এটাই ব্যাপার। একদম একদম। There is a big difference between other clubs with মোহনবাগান। মোহনবাগানের ম্যানেজমেন্ট ওরা অনেক ব্রড আউটলুক এবং অনেক প্রফেশনাল আউটলুক, সুতরাং ওরাও চেষ্টা করবে নিশ্চয়ই যে ইউথ ডেভেলপমেন্টটাকে কিভাবে আরো 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 ভালো তৈরি করা যায়। এই ইউথ ডেভেলপমেন্ট বেস তৈরি হয়ে গেলে তো সাপ্লাই লাইন তৈরি হয়ে গেল, 17 রিজার্ভ টিম এগুলো তো তৈরি হয়ে গেল, এবং রিজার্ভ টিমে যদি যায় ধরো 17 থেকে 5টা প্লেয়ার রিজার্ভ টিমে গেছে, তার থেকে যদি একটা প্লেয়ার সিনিয়র টিমে যায়, দ্যাট ইজ দ্য আমাদের উদ্দেশ্যটা তো দ্যাট ইজ দ্য সাকসেস অফ একাডেমি। একদম 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 সেটাই হচ্ছে। আচ্ছা, আপনাকে যদি আমি প্রিয়াংশের ব্যাপারে জানতে চাই, আপনি তো প্রিয়াংশকে দেখেছেন ক্লোজলি, আমাদের যেটুকু দেখে মনে হয়েছে কোথাও গিয়ে বিশাল কাইতের যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে পারে প্রিয়াংশ। আমার ধারণা হয়ে যাবে ঠিক মতো যদি গাইডেন্স পেয়ে যায় এবং ম্যাচ টাইম পেয়ে যায়, আমার মনে হয় বিশাল কাইতের উত্তরসূরি হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি, এবং খুব শিগগিরই আমার ধারণা ও সিনিয়র টিমে প্রমোট করবে। আচ্ছা, আমরাও সেদিকে তাকিয়ে আছি, বিকজ আরএফডিএল এর টাইটেল উইনিং এর ক্ষেত্রে আমরা দেখেছি প্রিয়াংশের ভূমিকা, এবং আমরা মনে করি হয়তো হি ইজ দ্য নেক্সট বিগ থিং। তো দেখা যাক। কিন্তু একটা জিনিস ডেভেলপ করতে হবে, যে গোলকিপারদের, যেটা অনেক গোলকিপারেরই এই মুহূর্তে নেই, যে আমি 6 থেকে 18 ইয়ার্স বক্সটা হচ্ছে গোলকিপারে, এই যে অ্যান্টিসিপেশন এবং টাইমিং, সেটা যেটা ভাস্করদার মধ্যে ছিল, 18 গজের উপরে 18 গজের উপরে গিয়ে বল তুলে নিয়ে চলে আসতো। হ্যাঁ, এই জায়গাটাকে যদি গোলকিপাররা তৈরি হতে পারে তবে কিন্তু সেই গোলকিপার কিন্তু টপ লেভেলে পৌঁছতে পারে। এই সিজনের মাঝখানে আমরা দেখেছিলাম যে হেকটিক শিডিউলের জন্য ক্লাব ইউথ সেটআপটার জন্য ফিজিওথেরাপিস্ট হায়ার করেছে যাতে প্লেয়াররা টপ কন্ডিশনে থাকে থ্রু আউট দ্য সিজন। এছাড়াও বিভিন্ন মাল্টিপল ইকুইপমেন্টস দিয়ে একটা মানে প্রফেশনালিজমের মেলবন্ধন ঘটিয়েছে, যেটা খুব কম ক্লাবে দেখা যায় ভারতবর্ষে ইউথ সেটআপে এতটা প্রফেশনালিজম দেখানো। তো এই মেলবন্ধনটা যে কিভাবে ঘটেছে, মানে প্রফেশনালিজমের অ্যাঙ্গেলটা কিভাবে মোহনবাগান ইউথ ফুটবল এনেছে, এইটা যদি বলো। তুমি দেখো টোটাল, যেন আমার যখন একটা পার্মানেন্ট সেটআপ তৈরি হয়ে গেছে, তুমি যদি দেখো কোনো ক্লাবের কিন্তু একটা ফিক্সড মাঠ নেই যে সেখানে প্র্যাকটিস করবে। আজকে ইস্ট বেঙ্গল ক্লাব ধরো, মোহামেডান ক্লাব ধরো, আজকে যে কোনো অন্য ক্লাবগুলো, যতগুলো ক্লাব আছে, আমি সবগুলো ক্লাবের নাম নিয়ে বলছি, আজকে তারা প্র্যাকটিস করছে নিমতায়, কালকে পড়ছে সোনারপুরে, পরশু করছে বেলগড়িয়া। সুতরাং আমার যখন নিজস্ব সেটআপ আমরা তৈরি করে নিয়েছি এবং ফিক্সড জায়গা আমরা তৈরি করে নিয়েছি, সেখানে আস্তে আস্তে আমাদের সমস্ত যেগুলো ইকুইপমেন্ট লাগবে সেগুলো আমি ম্যানেজমেন্টকে বলেছি এবং ম্যানেজমেন্ট সাথে সাথে সেগুলো দিয়েছি। আর যদি তুমি ফিজিওথেরাপিস্টের কথা বলো, উই হ্যাড 3 ফিজিওথেরাপিস্ট, 3 জন ফিজিওথেরাপিস্ট ছিল, যার জন্য তুমি যদি আমার ইনজুরি গ্রাফটা দেখো, ইনজুরি গ্রাফ কিন্তু খুব লো। যারা যারা হয়তো 3 দিন 4 দিনের মধ্যে তারা রিকভারি করে গেছে। কারণ পার্মানেন্ট যে একটা ছেলে 3 মাস 4 মাস 5 মাস ইনজিওর্ড হয়ে গেছে না, এবং দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ, এবং দ্যাট শুড বি দ্য প্রফেশনাল অ্যাপ্রোচ বেসিক্যালি। ঠিক ঠিক। হ্যাঁ, সুতরাং সেই জায়গাটাতে ভাবতে হবে যে আমার দুটো জিনিস, একটা হচ্ছে আমার মাঠটা একদম খুব ভালো হতে হবে, একদম গুড গ্রাউন্ড, এবং তার ইকুইপমেন্ট আমার যেগুলো লাগবে। কারণ আমরা যখন স্টার্ট করব, আমরা কিন্তু স্টার্ট উইথ দ্য আমাদের কন্ডিশনিং ফেজটা ফার্স্ট, এখানে আমার সমস্ত ইকুইপমেন্ট গুলো লাগবে। স্যার, আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন থাকবে, আপনি যদি আমাদের অডিয়েন্সের জন্য এবং মোহনবাগান ফ্যানদের জন্য একটু ক্লিয়ার করেন।
সবাই ভাবে মোহনবাগানের, আমরা অনেক দিন ধরে কভার করছি যে বাঁশবেড়িয়ায় মোহনবাগানের ডেডিকেটেড স্টেশন ভাবে আন্ডার-13 এবং আন্ডার-15 এর প্রজেক্টটা রান হয়, বাট অনেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার না যে সেখানে কিভাবে কাজ হয়। আপনি যদি একটু বাঁশবেড়িয়াতে কিভাবে মোহনবাগান কাজ করছে আপনার আন্ডারে আন্ডার-13 এবং আন্ডার-15 সেটআপটা নিয়ে, সেটা যদি বলে দেন। সত্যি কথা বলতে গেলে আমরা কিন্তু কোনো ওপেন ট্রায়াল করি না কোনো সময়। আমরা করি কি, সিলেক্টেড যে ক্যাম্প গুলো আছে সেগুলোকে খবর দিয়ে দিই। কারণ যদি আমি ওপেন ট্রায়াল করতে যাই মোহনবাগান ব্যানারে, তাহলে 5,000 ছেলে চলে আসবে, তাদের মধ্যে আমি তখন কোয়ালিটি খুঁজে পাবো না। সেই জন্যই আমরা কি করি, আমরা বিভিন্ন যে পকেট গুলো আছে ভালো জায়গাগুলো, বেসিক্যালি এতদিন আমরা লোকাল যে জায়গাগুলো সেইগুলোকে আমরা ইয়ে করেছিলাম, পয়েন্ট আউট করেছিলাম। এবার আমরা আস্তে আস্তে বাইরের জোনটাকেও প্লেয়ারের জায়গাতে সেই পকেট গুলোকেও আস্তে আস্তে এক্সপ্লোর করার চেষ্টা করছি। এবং সেখানে যখন হয় তখন আমাদের সপ্তাহে অলমোস্ট 5 দিন থেকে 6 দিন প্র্যাকটিসটা হয়। আমি তোমাদের একদমই পরিষ্কার 2টো মাঠ আমরা নিয়ে রেখেছি। বেসিক্যালি আমরা ম্যাচ খেলি ম্যাক্সিমামটাই কিশোর সংঘ মাঠে, যে মাঠটাকে আমরা তৈরি করে নিয়েছি নতুন ভাবে। এবং ওখানকার যে ক্লাব আছে সে ক্লাবও যে সেক্রেটারি অত্যন্ত হেল্পফুল, এবং তারা আমাদের যে জিনিসগুলো দরকার একটা একাডেমি চালাতে গেলে তারা নিজেদের ইয়েতেই সমস্ত কিছু তৈরি করে দিচ্ছে। সেই জায়গাটাতে আমাদের তাদের বিরাট কোঅপারেশন পেয়েছি। এবং বাঁশবেড়ের যে মাঠটা, ওই মাঠটাকেও আমরা গত বছর ডেভেলপ করে নিয়েছি। কারণ ওটা ধরো বিভিন্ন লোক ইউজ করতে করতে নষ্ট করে ফেলেছিল। আস্তে 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 সেগুলো ক্লাব তাদের নিজস্ব খরচায় সমস্ত মাঠগুলোকে তৈরি। এই বছর আরো কিছু কাজ আছে, আমরা আবার জুলাই থেকে সেগুলো শুরু করব, যে বর্ষাটাকে কাজে লাগিয়ে মাঠটাকে যাতে অগাস্ট মাসের আগে আমরা রেডি করে ফেলতে পারি, সেই চেষ্টাই করব। এই জন্যই আমরা এগিয়ে চলেছি। এবং এখন সত্যি কথা বলতে গেলে গতবারে তো যখন আমরা ট্রায়াল করেছিলাম টোটাল অ্যারাউন্ড 150-200 ছেলে এসেছিল, তার থেকে আমরা 40-50টা ছেলে বেছে রেখেছিলাম। 2টো এজ গ্রুপের 100টার মতো ছেলে ছিল। সেইখান থেকে আমরা স্কোয়াডটাকে ছোট করতে করতে একটা তোমার 30 জন করে। আপনার কাছে আর একটা প্রশ্ন থাকবে, তারপর আপনার সঙ্গে আর বেশিক্ষণ আপনার সময় আমরা নেব না। এই মুহূর্তে মোহনবাগানের যে প্লেয়ারটির নাম সবার মুখে মুখে ঘুরছে, ইউথ প্রজেক্ট থেকে উঠে আসা প্লেয়ার রাজদীপ পাল, তার স্ট্যাটই তার হয়ে কথা বলছে। আপনি যেটা বললেন, আমরা যেটা দেখি যে আমরা এমবিএফসি থেকে ডেডিকেটেডলি প্লেয়ারদের স্ট্যাট মেনটেন করার চেষ্টা করছি ইউথ লেভেলে। রাজদীপের স্ট্যাটটা অ্যাস্ট্রনিশিং। 22 ম্যাচে আমরা দেখেছি প্রায় 50টা গোল এবং প্রায় 17টা অ্যাসিস্ট, অর্থাৎ প্রায় 67টা মতো গোল কন্ট্রিবিউশন, অর্থাৎ প্রায় 3টে করে গোল কন্ট্রিবিউশন পার ম্যাচে। এবং তার রিওয়ার্ডও রাজদীপ পেয়েছে। আমরা দেখেছি জেমি ম্যাকলারেনের হাত থেকে সে উপহার পাচ্ছে সে এবং প্রেম হাসদা, এবং সে মোহনবাগানে একটা লং টার্ম কন্ট্রাক্ট সাইন করতে, যেটা এই বয়সের ছেলেদের কাছে হয়তো স্বপ্ন, এবং ভবিষ্যৎ প্রজন্মকে এবং অনেকের ইয়ং জেনারেশনকে হয়তো মোটিভেট করবে যে তারা ফুটবলটাকে অ্যাজ আ পাথ ভাবতে পারে। তো আপনার কাছে আমরা জাস্ট এইটুকুই জানতে চাইবো, রাজদীপকে কিভাবে আপনারা খুঁজে পেন? দেখো, রাজদীপ পাল তুমি ভেরি ফ্র্যাঙ্ক, আমার একটা সময় গেছে আমার একা টিমকে টেনে নিয়ে চলে গেছে, মানে যে টিমটাতে হয়তো আমার ছিল না। কিন্তু আমি তোমাকে বলবো, রাজদীপ একটা ম্যাচ অ্যাবসেন্ট ছিল, রোহিত বর্মন কিন্তু তখন টিমটাকে টেনে নিয়ে, ও সেম ট্যালেন্টেড ছেলে। হ্যাঁ, রোহিত বর্মন খুব ভালো ছেলে। রাজদীপ, আমি যদি আবার বলছি, আমি সবকিছু খোলাখুলি বলছি না, বাট রাজদীপ যদি ফোকাস ঠিক রাখতে পারে, ওকে কিন্তু যে লেভেলে ও কম্পিট করছে সেটা অনেক জুনিয়র লেভেল, তাদের পাওয়ারে কিন্তু বেরিয়ে যাচ্ছে। কিন্তু যখনই ও একটা ধরো 17 বল 18 লেভেলে গিয়ে পৌঁছবে না, পরের লেভেলটাতে গেলে ওকে আরো অনেক অনেক, মানে তুমি বলতে পারো ও 20% হচ্ছে, এখনো যদি ওকে 60% ডেভেলপ করতে হয় তাহলে ওইখানে গিয়ে ফাইট করতে হবে। এবং সেইটা যদি ওর ইয়ে থাকে, ডেডিকেশন থাকে, ডিটারমিনেশন থাকে, তবে করতে পারে। আদারওয়াইজ হি ইজ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু তার সে কিভাবে পরিচালিত হচ্ছে এটা একটা বড় ফ্যাক্টর। এবং আপনারা বড় ফ্যাক্টর আমরা শেষ করব। এই যে মোহনবাগানের আন্ডার-15 টিম আপনার আন্ডারে, এবং এখান থেকে যখন আন্ডার-17 এ প্রমোশন হয়, সেখানে কি এই মুহূর্তে যেটি আন্ডার-17 টিমের দেগি কার্দোজো, তিনি কি ইনভলভ থাকেন এই প্রমোশনের ব্যাপারগুলো, নাকি আপনারা রেকমেন্ড করে ট্রায়ালে পাঠান? আমরা কি করি, আমরা যে রেকমেন্ডেশন করে দিই, পয়েন্ট ওয়াইজ রেকমেন্ডেশন করি, যেটা আর কি প্লাস কি মাইনাস। আমি যখন তাদের ধরো পারফরমেন্স অ্যাপ্রাইজারে যখন পাঠাই, তার কি প্লাস কি মাইনাস আমরা পাঠিয়ে দিই।
সবসময়, এবং রেকমেন্ড করেছি ইয়েস হি ক্যান বি প্রমোটেড টু আন্ডার 17, এবং সেইখানে অলমোস্ট যাদের আমি পাঠিয়েছি কেউ কিন্তু বাদ যায়নি ডেগির ওখানে। ডেগি আর আমি একসাথে কাজও করেছি, 1 বছর কাজও করেছি, কেউ বাদ যায়নি। তুমি ভেরি ব্যাক আমার সাথে, ওদের সাথে আমাদের অল টাইম একটা কোঅর্ডিনেশন আছে। বিশ্বজিৎ ঘোষাল আর ডেগির সাথে আমাদের একটা কোঅর্ডিনেশন আছে, তো সেটা না থাকলে তো সম্ভব নয়। সেটা চেনের মধ্যে যদি কোঅর্ডিনেশন না থাকে তাহলে তো সম্ভব নয়। তারাও তো ভাবছে, তারাও তো সবসময় চাইবে যে এখান থেকে প্লেয়ার করতে। এটা একটা বড় ধরনের সাপ্লাই লাইন। হ্যাঁ, সাপ্লাই লাইনে চেনটাকে সবসময় নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন রাখতে হবে। একদম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ঠিক আছে, অলওয়েজ। হ্যাঁ, সবসময়। থ্যাংক ইউ ভেরি মাচ।